এটাই শুধু মেন কারণ নয়, এর থেকে আরো গভীরে নিয়ে যাচ্ছি। এবার তৈরি হয়ে যান এর গভীরে যাওয়ার জন্য। বেচারিত নয়, এরা অবলা নয়, এরা হচ্ছে শক্তি। এরা নিজের শক্তি ভুলে গেছে। লক্ষ লক্ষ মহিলা, আমি যদি ভুল না করছি কোটি কোটি মহিলা দেখছে সেইগুলো। আপনি এই ড্যাশে যা খুশি বসিয়ে নিতে পারেন। আরো বেটার বলে দিচ্ছি, ড্যাশের বাচ্চা। এবার আপনি যদি এই ছেলেটার, এই নরপিশাচের বা এই ড্যাশের বাচ্চার মেন্টালিটি যদি না বুঝতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা করে দেবে, অ্যাটাক করে দেবে, তাহলে করতে কাকে হবে? আপনাকে। তাহলে করছেন না কেন? বুঝতে পারছেন যে এর গোড়া কতটা ভিতরে রয়েছে এবং আপনাকে কতটা সজাগ থাকতে হবে একজন মহিলা হিসাবে। हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाया गया। एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्ल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। রেপ বা খুন কেন হয়, বা আরো ভালোভাবে বলতে গেলে একজন অপরাধী অপরাধ কেন করে? খুন হোক, রেপ হোক, বা যে কোনো টর্চার হোক, বা যে কোনো অপরাধ হোক, একজন অপরাধী সেই অপরাধ কেন করে? কোন মেন্টালিটি থেকে করে? তার ওই মেন্টালিটি গ্রো হয় কোথায় থেকে? এইটা আমাদেরকে বুঝতে হবে। আমি এর আগেও ভিডিওতে বহুবার বলেছি যে সমস্যার সমাধানের জন্য সমস্যার গোড়াতে গিয়ে পৌঁছাতে হবে। যদি ওপর আমরা ওই সমস্যার সমাধান করার চেষ্টা করি, তাহলে ওই সমস্যার কোনোদিনই সমাধান হবে না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য একটা রিলিফ পাওয়া যাবে, কিছুক্ষণের জন্য ওই অপরাধকে বা ওই সমস্যাকে আটকে রাখা সম্ভব, কিন্তু সেটা পার্মানেন্টলি কখনো শেষ হবে না। সেটাকে পার্মানেন্টলি শেষ করার জন্য ওই সমস্যার গোড়াতে গিয়ে পৌঁছাতে হবে। আর এখানে সমস্যা গোড়া হচ্ছে ওই অপরাধীর মেন্টালিটি, তার মানসিকতা কোথায় থেকে গ্রো হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই রিসেন্ট আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া যে রেপ এবং খুনের কাণ্ড যে ঘটেছে, সেটা নিয়ে আমার কাছে একটা প্রশ্ন এসছে। যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে আশা করি আপনি ভালো আছেন। বেশ কয়েক মাস আগে আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় মেয়েদের সেফটি নিয়ে। আজকে আবারও এই বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে আসলাম। এই যে আরজি কর মেডিকেল কলেজে এত বড় একটা ভয়াবহ কাণ্ড ঘটলো, এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। শুধু আরজি কর নয়, এমন ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটে চলেছে, কিন্তু সামনে আসছে হাতে গোনা দু একটা। মেয়েদের নিরাপত্তা কোথায়? আজকে একজন ডক্টরের সাথে ঘটেছে, কাল হয়তো আমার সাথে, আর নয়তো আমার মতো অন্য কারোর সাথে। কি হচ্ছে রাজ্য ও দেশের পরিস্থিতি? ঘরেও এরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে শারীরিক ও মানসিকভাবে। আমাদের মেয়েদের কি করা উচিত? কিভাবে চললে আমরা এই সব নরপিশাচদের থেকে রক্ষা পাবো? তবে একটা কথা বুঝতে পারছি, মেয়েদেরকে শুধু লক্ষ্মী সরস্বতী হয়ে থাকলেই চলবে না, পরিস্থিতি বুঝে মা কালী বা মা দুর্গার রূপও ধারণ করতে হবে। কিন্তু আরজি কর মেডিকেল কলেজের ওই ডক্টরের সাথে যা হয়েছে, ওই রকম পরিস্থিতিতে কি কালী অথবা দুর্গা রূপ ধারণ করলে কি কোনো লাভ হবে? একটা মেয়ে হয়ে কি 3-4 জনের সাথে লড়াই করা সম্ভব? নিউজে যা দেখাচ্ছে, ওই ডক্টর বাঁচার অনেক লড়াই করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। তারপরে উনি একটা আমাকে ছবি পাঠিয়েছেন, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল, যে মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স, জাস্টিস ফর আরজি কর। তারপরে যে জায়গাটা ঢেকে দেওয়া রয়েছে সেখানে বিভিন্ন জায়গার নাম লেখা রয়েছে বেসিক্যালি। তো উনি যে জায়গা থেকে পাঠিয়েছেন সেই জায়গাটার এটা একটা পোস্ট, সেটা এখানে হাইড করে দেওয়া রয়েছে ওনার সেফটির জন্য। তারপরে উনি আমাকে বলছেন যে আমি আপনার বাস্তব জীবনের গীতার একজন মেম্বার। যে কথাটা বললাম, যেটা দিয়ে শুরু করলাম আমি ভিডিওটা, যে সমস্যার গোড়াতে পৌঁছাতে হবে, রাইট? একজন খুনি কেন খুন করছে, বা একজন, এখানে স্পেসিফিক হয়ে যায় আমি, যে একজন যে রেপিস্ট, রাইট, সে কেন রেপ করছে, তার মেন্টালিটি কোথায় থেকে গ্রো হলো। তবেই না আপনি বুঝতে পারবেন একজন মহিলা হয়ে যে এই পুরুষটির মেন্টালিটি কেমন এবং এই পুরুষটি কি ভাবছে, এইটা বোঝা দরকার। যতক্ষণ না আপনি বুঝতে পারবেন ততক্ষণ আপনি এই সমস্যার মধ্যে যে কোনো মুহূর্তে গিয়ে পড়ে যেতে পারেন। যে কোনো মহিলার সাথে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আর তখনই একটা এরকম ধরনের আওয়াজ বেরিয়ে আসে, বা এরকম ধরনের একটা রব চারিদিকে ছড়িয়ে যায় যে সমস্ত পুরুষই বলাৎকারী বা সমস্ত পুরুষই রেপিস্ট। এটাও একটা ভুল ধারণা। এতে কি হয়, যারা রেপ করছে যে সমস্ত পুরুষরা,
তারা তো রেপ করেই যাবে। যারা করছে না, যারা ভালো, তারাও কিন্তু এরকম ধরনের মন্তব্য শুনে মেয়েদের প্রতি একটা বিরূপ মনোভাবনার সৃষ্টি করে নিজের মধ্যে, বা অটোমেটিকলি হয়ে যায়। তো এইরকম ধরনের কোনো কি বলবো স্লোগান চালানো উচিত নয়। এটাকে আবার আমি বলি, আমার ভিডিওতে যেমন আমি বহুবার বলেছি, জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই। এর আগেও অনেকবার আমি বলেছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না, যারা আমার ভিডিও দেখছেন অনেকদিন ধরে তারা খুব ভালো করে জানেন। জেন্ডার ডিসক্রিমিনেশন কোনো লাভ নেই। মেন্টালিটি, রাইট? দু রকম ধরনের মানুষ হয়, একটা ভালো মানুষ আর একটা খারাপ মানুষ, রাইট? তো মেন্টালিটি বুঝতে হবে। ভালো মানুষের মেন্টালিটি ভালো হবে, সে স্ত্রী হোক বা পুরুষ, আর খারাপ মানুষের মেন্টালিটি খারাপ হবে, সে স্ত্রী হোক বা পুরুষ বা যা খুশি। তো এই মেন্টালিটিটা বুঝতে হবে আমাদেরকে, যেটা আমি বারবার বলছি যে মেন্টালিটি বুঝতে হবে। আর এই মেন্টালিটি বোঝার জন্য কি করতে হবে? নিজের মেন্টালিটিকে বা নিজের থট প্রসেসকে উন্নত করতে হবে। ধরুন, আমি যদি আমার থট প্রসেস গ্রো করতে না পারি, যদি আমি আমার মেন্টালিটি ডেভেলপ করতে না পারি, যদি আমি আমার চিন্তাভাবনার ধরন উন্নত করতে না পারি, তাহলে কি হচ্ছে? আমি আমার নিজের চিন্তাভাবনাই ধরতে পারছি না। এবার আমি যদি আমার নিজের চিন্তাভাবনা ধরতে না পারি, তাহলে আমি সামনের ব্যক্তিটার চিন্তাভাবনা ধরবো কিভাবে? আমাকে বুঝিয়ে দিন এটা। তখনই না বুঝতে পারবো যখন ঘটনা ঘটে যাবে, অর্থাৎ যখন অপরাধ হয়ে যাবে। তারপরে চিৎকার করে কি হবে? এখন তো চিৎকার হচ্ছে। আর এই ঘটনা আজকে প্রথমবার নয়, এর আগে বহুবার ঘটেছে। যাদের সঙ্গে ঘটেছে, যারা ধরা পড়েছে এই সমস্ত কাণ্ড কারখানা করতে গিয়ে, তাদের ফাঁসিও হয়েছে। এর আগেও অনেকবার এরকম প্রমাণ আমরা পেয়েছি, উদাহরণ দেখেছি। কমছে কি তাতে? নিয়ন্ত্রণের মধ্যে আসছে কি? কি বললাম? সমস্যা বোঝার জন্য সমস্যার গোড়াতে পৌঁছাতে হবে। অর্থাৎ বুঝতে হবে যে মানুষের মেন্টালিটি কেমন। আর তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে নিজের সঙ্গে পরিচিত হওয়া। আমরা কি নিজের সঙ্গে সময় কাটাই? একদমই সময় কাটাচ্ছি না। দেখুন, এই সমস্যা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে ব্যক্তিগত, রাইট? সামাজিকের মধ্যে কিন্তু রাজনৈতিক ব্যাপারটাও চলে আসছে। তো একটা হচ্ছে সামাজিক বা রাজনৈতিক, বা সামাজিকের মধ্যে রাজনৈতিক, আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে নিজেকে ডেভেলপ করা। দুটো রাস্তা রয়েছে। এবার সামাজিক বা রাজনৈতিকভাবে চেঞ্জ করা, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, মনে হয় ইটস নেক্সট ইম্পসিবল। কেন? কারণ আমরা কারোর সঙ্গে দাঁড়িয়ে নেই, আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছি। ওপর একটা মুখোশ রয়েছে ভালো মানুষের, ম্যাক্সিমাম মানুষেরই আমাদের একই অবস্থা, কিন্তু ভিতরে তো নেই। তো সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন রাজনৈতিক নেতা আমাদের স্বার্থের কথা না ভেবে, ব্যক্তিগত কোনো মানুষের স্বার্থের কথা না ভেবে, সামগ্রিকভাবে উন্নতির কথা চিন্তা করছে। তার জন্য নিজেকে শিক্ষিত হতে হবে। তা নাহলে যদি আমি নিজেই শিক্ষিত না হই, তাহলে সেটা বুঝবো কিভাবে? তখন যদি শিক্ষিত না হয়, তাহলে তো আমি আমার প্রফিটটাই দেখবো, যে ওই সরকার আমার জন্য কি করছে, বাকি দেশ সমাজ উচ্ছন্নে গেল আমার কি যায় আসে। আমার যে ভালো করছে আমি তাকে ভোট দিয়ে দেবো। আমি একজন মাতাল, আমার মদ খেতে ইচ্ছে করছে, বা আমি মদ খাই, রাইট? তাহলে যে রাজনৈতিক নেতা আমার পকেটে 500 টাকা গুঁজে দেবে, বা মদের 2টা বোতল আমার ঘরে পৌঁছে দেবে, বা আমার ব্যাগে ভরে দেবে, আমি তো তাকে গিয়ে ভোট দেবো। তো এই জন্যই বলছি, সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে চেঞ্জ করা, যে অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ইটস নেক্সট ইম্পসিবল। হ্যাঁ, তাতে এই যে আমরা এখন প্রদর্শন করছি, আমরা যে প্রতিবাদ করছি, চারিদিকে একটা শোরগোল ভাব, এতে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসছে। কিন্তু ওই যে বললাম, এটা বেশিক্ষণ থাকবে না। কালকে আবার একটা অন্য ট্রেন্ড চলে আসবে, মানুষ ভুলে যাবে। এই যেমন কিছুদিন আগে একটা ট্রেন্ড চলছিল, হুসান তেরা তওবা 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 তওবা। কোথায় গেল সেই ট্রেন্ড? চলছিল তো। এই যেদিন এই রেপ কেসটা হলো, এই হত্যাকাণ্ডটা হলো আরজি কর মেডিকেল কলেজে, তার আগের দিন পর্যন্ত চলছিল। ইনফ্যাক্ট এখনো চলছে, একটু কম কেন? তার কারণ এখন এই নিউজটা চারিদিকে ছড়িয়ে গেছে। তো আমরা তো ওরকম টাইপের অন্ধের মতো, যেদিকে ট্রেন্ড চলছে আমরা সেদিকে চলে যাচ্ছি। তার আগে কিছুদিন আগে ট্রেন্ড চলছিল কি, मैं झुकेगा नहीं साला, পা ঘষে ঘষে হাঁটা ট্রেন্ড। তো আমরা তো এইসবে ব্যস্ত। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। নিজেকে ডেভেলপ করার সময় কোথায় আমাদের নেই, তাহলে হবে কোথায় থেকে উন্নতি? এবার যেটা বলছিলাম, যে সমাজের তো উন্নতি তাহলে হচ্ছে না এরকম ভাবে। আপনি নিজে তো কিছু করতে পারবেন না। আমি তো এই যে 100-র উপর ভিডিও বানিয়ে দিয়েছি, কিছু করতে পারলাম? কিচ্ছু করতে পারছি না, সম্ভব নয়। এই জন্য আমি ভিডিওতেই আমিই বলেছি
যে কেউ যদি না করে অ্যাটলিস্ট নিজের উন্নতি নিজে করুন, স্বার্থপর হয়ে যান। তাহলে এখানে আপনাকে স্বার্থপর হতে হবে। কি করতে হবে? নিজের উন্নতির কথা ভাবতে হবে। আর নিজের উন্নতি কিভাবে হবে? নিজেকে চিনুন, নিজের মেন্টালিটি বুঝুন, নিজের থট প্রসেসগুলোকে বুঝুন। আর যখন আপনি নিজের মেন্টালিটি বুঝবেন, নিজের থট প্রসেস বুঝবেন, নিজের চিন্তাভাবনা বুঝতে পারবেন, তখনই আপনি একটা সামনের ব্যক্তিকে দেখে চিনে যাবেন বা বুঝে যাবেন, বা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বুঝে যাবেন যে তার মেন্টালিটি কেমন, তার থট প্রসেস কি, সে কি চাই। নিজের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের চিন্তাভাবনাগুলো দেখুন, নিজের যে চাওয়া পাওয়া, নিজের যে চাহিদা, নিজের যে লোভ, নিজের যে লালসা, নিজের যে থট প্রসেস, নিজের যে চিন্তাভাবনা, রাইট, নিজের যে স্বপ্ন, দেখুন সেইগুলো কোথায় থেকে আসছে, কে ভরে দিচ্ছে আপনাদের মধ্যে। এই চিন্তাভাবনাগুলো আমাদের মধ্যে কে ভরে দিচ্ছে? আমাদের আইডলকে, কাকে দেখে আমরা শিখছি, কাকে দেখে আমরা জীবনের শিক্ষাগুলো লাভ করছি? এই প্রশ্নগুলো আমরা কতবার করেছি নিজেদেরকে? অনেস্টলি বলুন তো, বুকে হাত দিয়ে। হয়তো একবারও না, বা হয়তো গুনলে এক আধবার। যখন আমার ভিডিও হয়তো দেখছেন তখন সেই মুহূর্তে হয়তো এক আধবার এই প্রশ্নগুলো মনের মধ্যে উকি ঝুঁকি মারে। তারপরে কি হয়? আর ঠিক আছে, পরে ভাববো, হয়ে গেল, আউট। কাদেরকে আমরা সুযোগ দিচ্ছি বা কাদের থেকে আমরা শিখছি? যারা আমাদেরকে বিনোদন দিচ্ছে। কারা বিনোদন দিচ্ছে? এই সমস্ত কিছু থার্ড ক্লাস ছাপরি কিছু অ্যাক্টার্স রয়েছে, অভিনেতা, অভিনেত্রী। যেমন এই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এক অভিনেত্রী বলেছিলেন যে পরকীয়ার সুস্থতার লক্ষণ, রাইট? তো সেটার এগেনস্টে আমি ভিডিও বানিয়েছিলাম। কি হলো? আমার প্রশ্ন এখন যদি আমি এখন করি যে ওই অভিনেত্রী এখনো কেন কাজ করছে, এখনো কেন অ্যাক্টিং করছে, তার কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত তাকে দেখে যাচ্ছি, তাকে গিলে যাচ্ছি, তাকে হজম করে যাচ্ছি। দেখুন, ব্যাপার হচ্ছে এই অভিনেতা বা অভিনেত্রী এরা কনফার্ম হয়ে যান, আপনাকে জীবনের জ্ঞান দিতে পারবে না। হ্যাঁ, এরা আপনাকে আবেগ শিখিয়ে দেবে। আর আমি এর আগে বহুবার প্রমাণ করেছি ভিডিওতে যে আপনার আবেগই হচ্ছে আপনার সর্বনাশের মূল কারণ। হ্যাঁ, এবার সেই আবেগ যদি আপনার সমাজের প্রতি থাকে, দেশের প্রতি থাকে, রাষ্ট্রের প্রতি থাকে, তাহলে ঠিক আছে। যে আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে ছিল, যে আবেগ শহীদ ভগৎ সিং এর মধ্যে ছিল, বা যে আবেগ সমস্ত স্বাধীনতা সংগ্রামীর মধ্যে ছিল, যে আবেগ স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল, যে আবেগ রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে ছিল, সেই রকম যদি আবেগ রয়েছে তাহলে সেই আবেগ আপনাকে উন্নত করে দেবে। কিন্তু সেই আবেগ যদি নিজের লোভ লালসা চরিতার্থ করার জন্য থাকে, তাহলে সেই আবেগ ব্যক্তিকে শেষ করে দেবে একদম। আর এই সমস্ত ছাপরি থার্ড ক্লাস ফালতু নেতা অভিনেতারা আমাদেরকে এই আবেগই শেখায়, এবং সেটা শুধুমাত্র নিজের ব্যক্তিগত চরিতার্থ করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য। এদের অকাত কি জানতে চান? আগেকার দিনে যখন রাজা মহারাজাদের আমল ছিল, রাইট, তখন এদেরকে কি বলা হতো? ভাঁড় বলা হতো। ভাঁড় বোঝেন? যারা হাসায়, গোপাল ভাঁড় নাম শুনে থাকবেন। অর্থাৎ রাজাকে বা মন্ত্রিসভাকে স্ট্রেস রিলিফ করে দেওয়ার জন্য তাদের কিছু অ্যাক্ট বা তাদের কিছু কৃতকর্ম, যেটা মানুষকে একটু বিনোদন এনে দেয় এবং তারা তাদের দৈনিক যে কাজ সেগুলো থেকে একটু স্ট্রেস রিলিফ করতে পারে, নিজেকে একটুখানি যাতে হালকা করতে পারে। তো এরা বিনোদন দিচ্ছে মানুষকে, জীবনের শিক্ষা দিচ্ছে না। কিন্তু তখনও পর্যন্ত তাই ছিল। আর আজ আমাদের ভাগ্য দেখুন কিরকম। আমরা নিজেরাই আমাদের দুর্ভাগ্যের কারণ, আর কিছু না। আজ এরাই আমাদের মাথায় চেপে নাচছে, এরাই হয়ে গেছে আমাদের জীবনের আইডল। এরাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে জীবন চালাতে হয়, এরাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কোনটা করতে হবে আর কোনটা নয়। এরা কিছু জানে না। কিন্তু এরা যে কাজগুলো করে সেইগুলো কোনো এক ডিরেক্টরের আন্ডারে থেকে করে। এরা যেটা করতে পারে সেটা হচ্ছে কথা বলতে পারে, চোখের কিছু এক্সপ্রেশন শিখেছে, তারা সেই এক্সপ্রেশনগুলো দেখাতে পারে। আর কিছু শিল্প শিখেছে, যেমন সেটা ডান্স হতে পারে বা শরীরের বিভিন্ন রকম কিছু প্রদর্শন হতে পারে, রাইট, কোনো কিছুকে এক্সপ্রেস করার জন্য বডি ল্যাঙ্গুয়েজ বলে যেটাকে বেশি। জীবনের শিক্ষা কে দেবে? এরা তাই দিচ্ছে কিন্তু। আর সেই জন্য আমাদের এই অবস্থা। তো বিনোদনকে মাথায় চাপানো বন্ধ করুন। মাথায় যদি চাপাতে হয় সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, আধ্যাত্মিকতা, নিজের জীবনের উন্নতি, নিজের জীবনকে বোঝা, নিজেকে বোঝা, নিজের অস্তিত্বকে বোঝা বা রিয়েলাইজ করা বা উপলব্ধি করা।
তা নাহলে আমরা বুঝতে পারবো না যে সামনে কে দাঁড়িয়ে রয়েছে, সে কি রেপিস্ট নাকি একজন সে ভালো মানুষ। তো এই সমস্ত জিনিসগুলো সমাজের মধ্যে ছড়াচ্ছে, যার জন্য এই সমস্ত ছেলেপিলেগুলো যারা রেপ করছে তারা সেখান থেকে মদত পাচ্ছে। কারণ এই সমস্ত সিনেমাতে, বিনোদনে এই জিনিসগুলো দেখানো হয়। এই কিছুদিন আগে যেমন একটা সিনেমা রিলিজ হয়েছিল, নাম শুনে থাকবেন আপনারা, আমি এই সিনেমার এগেনস্টে ভিডিও বানিয়েছিলাম, অ্যানিমেল। শুনেছেন, দেখেছেন নিশ্চয় আমার ভিডিওটা। যদি যারা নতুন দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না, বাট বানিয়েছিলাম, অনেকেই জানেন। কি শেখানো হচ্ছে এখানে? মেয়েদেরকে ডমিনেট করা শেখানো হচ্ছে, আর সেই সিনেমা কোটি কোটি টাকার বিজনেস করছে। তাহলে বুঝতে পারছেন এই সমস্ত নরপিশাচগুলো কোথায় থেকে মদত পাচ্ছে। এটাই শুধু মেন কারণ নয়, এর থেকে আরো গভীরে নিয়ে যাচ্ছি। এবার তৈরি হয়ে যান এর গভীরে যাওয়ার জন্য। এর গভীর হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির কালচার। সমাজের কালচার বলছি না, বাড়ির কালচার। কারণ সমাজের কালচার তো বাড়ি থেকেই আসে। আমরা বলি যে ওই সমস্ত ছেলেদের সঙ্গে মিশবি না, বা ওই সমস্ত ছেলেপিলের সাথে মিশবি না, ওরা বাজে ছেলে। কারণ ওদের মেন্টালিটি ভালো নয়। ওরা ওই মেন্টালিটি পেলো কোথায় থেকে? নিশ্চয়ই তাদের বন্ধু থেকে, মানে ওই সমস্ত ছেলেপিলেগুলো যে বন্ধুরা, তাদের বন্ধুদের থেকে। আচ্ছা, তারা কোথায় থেকে পেলো? অর্থাৎ কোনো একটা পয়েন্টে গিয়ে দেখা যাচ্ছে যে এই থট প্রসেসটা আসছে কারোর বাড়ি থেকে। এখনো পর্যন্ত সমাজে এরকম টাইপের প্রচুর বয়স্ক মানুষ রয়েছে যারা আমাদের মাথাতে এটা ভরে দেয় যে সমাজে বাতি দেওয়ার জন্য বা বংশে বাতি দেওয়ার জন্য একটা ছেলে দরকার, একটা পুরুষ দরকার। ভাবুন কতটা নোংরা মেন্টালিটি। এরা দাদু ঠাকুমা নয়, এরা বয়স্ক মানুষও নয়, এরা হচ্ছে ড্যাশ। এই ড্যাশের মধ্যে আপনি যা খুশি বসিয়ে নেন। যেহেতু আমি ক্যামেরার সামনে রয়েছি সেই জন্য আমি উচ্চারণ করলাম না, বাট আপনারা এই ড্যাশের মধ্যে যা খুশি বসিয়ে নিতে পারেন। ওরা মানুষ নয়, চিনতে শিখুন এদেরকে। যদি বাড়িতে এরকম টাইপের কোনো লোকজন রয়েছে, শায়েস্তা করুন তাকে একদম কঠোর হস্তে। কারণ সেইটাই হচ্ছে মূল গোড়া। এই যে ডিসক্রিমিনেশন, যেটা নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, প্রথম দিকে বলছিলাম যে ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন করা ঠিক নয়, যে জিনিসটা নিয়ে আমি বহুবার ভিডিওতে আলোচনা করেছি। এই ডিসক্রিমিনেশনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই সমস্ত লোকগুলো, মানুষগুলো। মানুষ তো নয়, বেসিক্যালি অমানুষ। বাড়িতে একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে। আমি এরকম বহু মহিলাকে চিনি বা বহু মেয়েকে চিনি যারা আমার কাছে প্রশ্ন নিয়ে আসেন, বা প্রশ্ন নিয়ে নাই বা এলো, ব্যক্তিগতভাবে আমি চিনি। এখনো পর্যন্ত এই সমস্ত মহিলারা বা এই সমস্ত মেয়েরা, এমনকি বাচ্চা মেয়েও রয়েছে তাদের মধ্যে, তাদের দাদু ঠাকুমার থেকে তিরস্কৃত হয়, জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয় তাদের মধ্যে। তুই মেয়ে, তুই কম নে, ও ছেলে, ও বেশি নেবে, ও ছেলে, ওকে আগে দেওয়া হবে, তুই মেয়ে, তোকে পরে দেওয়া হবে। আর এই সমস্ত ছেলেগুলোই পরবর্তীকালে গিয়ে এরকম টাইপের রেপিস্ট হয়, এরকম ধরনের ক্রাইম কমিট করে। কারণ তারা তাদের আশকারা পাচ্ছে ওই সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের থেকে। এই সমস্ত ছেলেগুলোই হচ্ছে সেই নোংরা ছেলেপিলে যাদেরকে আপনারা বলেন যে ওই ছেলেপিলেগুলোর সঙ্গে মিশবি না, ওরা বাজে ছেলে। আর এরপরে আসছে আমাদের সমাজের বুদ্ধিজীবী। তাদের কাছে একটা অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। এই হারামজাদাগুলোকে কে বোঝাবে যে হিউম্যান রাইটস বা মানবাধিকার মানুষের জন্য, হিউম্যানের জন্য, অমানুষের জন্য নয়। আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি যে মানুষের মতো দেখতে হলেই যে মানুষ হতে হবে তার কোনো মানে নেই। মেন্টালিটি হচ্ছে আসল জিনিস, থট প্রসেস, চিন্তা ভাবনা, চিন্তাধারা, আপব্রিঙ্গিং, ছোট থেকে বড় হওয়া কিভাবে, এইটা হচ্ছে আসল জিনিস। এই জিনিসগুলো একটা মানুষকে মানুষে পরিণত করে, নইলে মানুষকে অমানুষে পরিণত করে, পশুর থেকেও অধমে নিয়ে যায়। তো এই হিউম্যান রাইটস বা মানবাধিকার হচ্ছে মানুষের জন্য, মানবের জন্য, হিউম্যানের জন্য। এই বুদ্ধিজীবীদেরকে বোঝান যে যারা অমানুষ তাদের জন্য এই রাইটস নয়। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। কথায় কথায় তারা মোমবাতি বের করে রাস্তায় বেরিয়ে পড়ছে। কাসাবের মতো ডেঞ্জারাস একটা আতঙ্কবাদীকে পর্যন্ত এরা মদত দেওয়ার চেষ্টা করেছিল। ভাবুন, আজমাল কাসাবকে কে না চেনে, তাকেও পর্যন্ত বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। বুঝছিল গুটি কয়েক কিছু বুদ্ধিজীবী, সো কল্ড বুদ্ধিজীবী যাদেরকে বলে। এদেরকে আইডেন্টিফাই করুন, এদের শিক্ষা বর্জন করুন। কারণ এইরকম ধরনের নোংরা ক্রাইম যারা করে, খুন করে দেওয়া, রাইট, রেপ করে দেওয়া, এরা আর যাই হোক মানুষ হতে পারে না। এরা তো জঙ্গলি জানোয়ার থেকে অধম।
এদের জন্য কোনো হিউম্যান রাইটস নেই, এদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে স্ট্রেট কাট, একদম এনকাউন্টার, একদম স্ট্রেট কাট এনকাউন্টার। এই কিছুদিন আগেই গত বছরে ঘটে যাওয়া একটা ঘটনা দিল্লিতে ঘটেছিল, সাহিল অ্যান্ড সাক্ষী কেস, আপনারা অনেকে জেনে থাকবেন। সাহিল বলে ছেলেটা, সাক্ষী বলে মেয়েটাকে মানে রেপ তো করেনি, বাট মাথা থেঁতলে দিয়েছিল পাথর দিয়ে। আমি যদি ভুল না করছি প্রায় 30-40 বার ওই বড় পাথর বোল্ডার নিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল, মাথা পুরো থেঁতলে গেছিল। সিসিটিভি ক্যামেরাতে পুরো ফুটেজ ধরা পড়েছে। সেই ছেলে আজও বেঁচে রয়েছে, জেলে রয়েছে, কিন্তু আজও বেঁচে রয়েছে। আমার কোশ্চেন এখানেই, ওই ছেলে এখনো কেন বেঁচে রয়েছে? ছেলে নয়, ভুল বললাম, সরি, ক্ষমা করবেন। ওই জানোয়ার এখনো কেন বেঁচে রয়েছে? এখানে ওই যে জানোয়ারটা ধরা পড়েছে, সিভিক পুলিশে যে কাজ করতো আর জি কর হসপিটালের কেসে যে ধরা পড়েছে, সে এত সাহস পাই কোথায় থেকে যে ফাঁসিতে আমাকে ঝোলাতে হয়, ঝুলিয়ে দিন, আমার কিছু যায় আসে না। মানে বুঝতে পারছেন যে এই সমস্ত যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, তার বিরুদ্ধে যারা আলোচনা করছে বা তার বিরুদ্ধে যারা সমাজকে শেখাচ্ছে, তাদের কাছ থেকে এরকম ধরনের অমানুষ বা জানোয়ারগুলো কিরকম টাইপের মদত পাচ্ছে যে এরকম ধরনের কথাও সে বলতে পারছে যে ফাঁসিতে ঝুলিয়ে দিন, আমার কিছু যায় আসে না। এ বেঁচে রয়েছে কেন এখনো? ঠিক আছে, এটা আইনের ব্যাপার। আমি কি বললাম, সমাজ বা রাজনৈতিক দৃষ্টিকোণ চেঞ্জ করা তো সোজা নয়, তাহলে আপনি নিজেকে চেঞ্জ করুন। কারণ সমাজ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে, অনেক দশক, অনেক শতাব্দী পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু নিজেকে চেঞ্জ করার জন্য তো বা নিজেকে আপগ্রেড করার জন্য তো কোনো দশক বা শতাব্দী সময় লাগবে না, সেটা তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসে সম্ভব। তাহলে সেইটা করছেন না কেন? অ্যাটলিস্ট তাহলে তো আপনি বুঝতে পারবেন কোন একটা মানুষের সঙ্গে কথা বলে বা তার সামনে দাঁড়িয়ে বা তার হাব ভাব দেখে বা তার চাউনি দেখে যে তার মেন্টালিটি কেমন। তার জন্য তো আপনাকে আধ্যাত্মিক হতে হবে। আধ্যাত্মিক মানে এই নয় যে কোনো মন্দিরে ঘন্টা বাজানো বা সারাদিন জোরহাত করে কোনো মন্ত্র জপ করা বা চৈতন্য রাখা বা তিলক রাখা। আধ্যাত্মিক মানে হচ্ছে নিজেকে চেনা, আধ্যাত্মিক অনেকবার বলেছি। যখন আপনি নিজেকে চিনতে পারবেন তখন আপনি মানুষকেও চিনতে পারবেন। এই যে এই সমস্ত বেচারি মেয়েরা, বা কি বলবে এদেরকে, আর সত্যি মানে বেচারি বলতেও খারাপ লাগছে, বেচারি তো নয়, এরা অবলা নয়, এরা হচ্ছে শক্তি। এরা নিজের শক্তি ভুলে গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে এদেরকে। আর এরা এতটাই সরল, চিনতে পারছে না। একটা সমীকরণ দেখায় আপনাকে, সমীকরণ তো নয়, বেসিক্যালি একটা রিপোর্ট। অন্যান্য চ্যানেলে তো কেউ দেখাবে না, আমি আমার চ্যানেলেরই দেখাচ্ছি। দেখুন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে ফিমেল হচ্ছে মাত্র 29%, বাকিরা মেল। বাকি ফিমেল কোথায় গেল তাহলে? বাকি ফিমেল কোথায়? এই যে আমি শেখাচ্ছি জিনিসগুলো, বোঝাচ্ছি, কাজে তো লাগছে, এটা তো 100 বার মানতে হবে, মানবেনও আশা করি। তো মেয়েরা কোথায়? এখানে নেই কেন? 29% মেয়ে, 100 জনের মধ্যে 29 জন শতকরা, বাকি 71 জন কোথায়? বাকি 71 জন হচ্ছে শাড়ি, চুড়ি, লিপস্টিক, সাবান, শ্যাম্পু, মুখ পালিশ, ঠোঁট পালিশ, নেল পালিশ, ব্লাউজের দোকান, ব্লাউজের কাট, শাড়ি, জামা কাপড়, সাজগোজের জিনিস এইদিকে, শপিং ওইদিকে। এই যে আজকাল সোশ্যাল মিডিয়াতে হু করে একটা রমরমা ব্যবসা বেড়ে যাচ্ছে, যেখানে সেখানে আজকাল সোশ্যাল মিডিয়াতে খুললেই ওই সমস্ত লাইভগুলো চলে আসে। এই শাড়ি, এই ব্লাউজ, এই অমুক, এই তোষুক, এই কাট, এই প্রিন্ট, এই সেলাই, এই নকশা, এই ডিজাইন, ঘন্টার পর ঘন্টা লাইভ চলছে। এবং লক্ষ লক্ষ মহিলা, আমি যদি ভুল না করছি কোটি কোটি মহিলা দেখছে সেইগুলো। মানলাম অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটে আমাদের প্রাইম রিকোয়ারমেন্ট, তার মধ্যে বস্ত্র একটা রিকোয়ারমেন্ট রয়েছে। তাই বলে এতক্ষণ, এতটা সময়, তাহলে নিজের ইমপ্রুভমেন্ট করব কখন? ইনভেস্টমেন্ট কোথায় হচ্ছে? এখানে না এখানে? এর আগেও বুঝিয়েছি, যদি ইনভেস্টমেন্ট এখানে হয় তাহলে উন্নতি সম্ভব, কিন্তু ইনভেস্টমেন্ট যদি এখানে হয় তাহলে তো উন্নতি সম্ভব নয়। এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর মেয়ে রয়েছে, প্রচুর প্রচুর মেয়ে, যারা জিম করার নাম করে, রাইট, বা শরীর চর্চার নাম করে নিজেদের যৌনাঙ্গ এবং গুপ্তাঙ্গ দেখাচ্ছে একটা প্রচন্ড টাইট জামা কাপড় পরে। দেখবেন জিমের ভিডিওগুলো, তারা কি সত্যি জিম শেখাচ্ছে নাকি নিজেদের শরীরের
গুপ্তাঙ্গগুলো প্রদর্শন করছে। ব্রেস্ট ফিডিং, বাচ্চাকে দুধ খাওয়ানো, এর থেকে উন্নত জিনিস কিছু হতে পারে না, এর থেকে মহান জিনিস কিছু হতে পারে না। দেখুন ব্রেস্ট ফিডিং নিয়ে কি চলছে আজকাল। এরকম লক্ষ লক্ষ মহিলা ব্রেস্ট ফিডিং এর নাম করে স্ট্রেট কাট নিজের স্তন প্রদর্শন করছে। সি থ্রু জামা কাপড় বেরিয়েছে আজকাল, কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে তবুও নিয়ে এলো। তার প্রমোশনের নাম করে সে সি থ্রু জামা কাপড়ের মধ্যে দিয়ে নিজের পুরো শরীর প্রদর্শন চলছে। এরা কারা? মেয়েরাই তো করছে। এই সমস্ত মেয়েরাই মদত দিচ্ছে ওই ছেলেগুলোকে ভাবতে, যারা রেপিস্ট, যে যদি এই মেয়েগুলো এরকম করতে পারে তাহলে সমস্ত মেয়েরাই এরকম। কি বললাম প্রথমে? মেন্টালিটিতে পৌঁছাতে হবে। যে ছেলেটা ভাবছে যে যদি এই মেয়েটা এরকম হয় তাহলে তো সমস্ত মেয়েরা এরকম, তার থেকে গ্যাস তো আর কেউ নেই। এই ড্যাসে যা খুশি বসিয়ে নিন আপনি। আবার আমি বলে দিচ্ছি, আমি ম্যাক্সিমাম হারামজাদা বলতে পারি, এর থেকে বেশি সম্ভব নয়। আপনি এই ড্যাসে যা খুশি বসিয়ে নিতে পারেন। আরো বেটার বলে দিচ্ছি, ড্যাসের বাচ্চা। কারণ তার ছোটবেলা থেকে আপব্রিঙ্গিং, তার দাদু ঠাকুমা, তার বন্ধু বান্ধব, তার সমাজ, তার পরিবেশ তাকে এইটাই ভাবতে শিখিয়েছে। আর এখন বড় হয়েছে সোশ্যাল মিডিয়াতে এইটাই দেখছে, হ্যাঁ তাই তো, আমাকে যেটা শিখিয়েছে তাই। এই সমস্ত মেয়েগুলো তো কিছু টাকা পয়সা, সামান্য কিছু টাকা পয়সার জন্য নিজে সবকিছু দিতে রাজি আছে, তাহলে সমস্ত মেয়েরা এরকম হবে। এবার আপনি যদি এই ছেলেটার, এই নরপিশাচের বা এই ড্যাশের বাচ্চার মেন্টালিটি যদি না বুঝতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা করে দেবে, অ্যাটাক করে দেবে, তখন আপনি কি করবেন? যে ঘটনাটা ঘটেছে আর.জি. কর মেডিকেল কলেজে। সুতরাং নিজের কনসিয়াসনেস ডেভেলপ করতে হবে, নিজেকে জাগ্রত থাকতে হবে 24/7। এই ডাক্তারেরই ল্যাঙ্গুয়েজ এটা, হসপিটালে লেখা থাকবে দেখবেন ম্যাক্সিমাম হসপিটালে 24/7 এমার্জেন্সি। তো ওই 24/7 আপনাকে জাগ্রত থাকতে হবে। যে সমস্ত এই যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নোংরামি কথাগুলো বললাম, এইগুলো ছড়াচ্ছে কিভাবে? এগুলোকে ব্লক করছেন না কেন? এগুলোকে রিপোর্ট করছেন না কেন? আমি করেছি। স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, দেখুন একটা ছবি দেখা যাচ্ছে স্ক্রিনে। আমি রিপোর্ট করেছি, একবার নয় অনেকবার করেছি। এবং রিপোর্ট করলে সত্যিই এই ভিডিওগুলোকে ব্লক করে দেওয়া হয়। আপনারা করছেন না কেন? জানি না। জানেন না কেন? খবর পাইনি। খবর রাখেন না কেন? কার উপকার? আমার না আপনার? আপনার। তাহলে করতে কাকে হবে? আপনাকে। তাহলে করছেন না কেন? 29% মহিলা এখানে কেন? বাকি 71% কোথায়? শাড়ি, চুড়ি, লিপস্টিক, শপিং। অর্থাৎ আমি বোঝাতে পারছি যে এই মহিলাদের যে রেপ হচ্ছে এবং তাদেরকে যে রেপ করে খুন করে ফেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে, তার জন্য শুধু পুরুষ দায়ী তা নয়, তার জন্য অনেক মহিলাও দায়ী। সেই মহিলা হতে পারে কোনো এক সোশ্যাল মিডিয়ার ছাপড়ি মহিলা, বা বাড়ির কোনো দাদু ঠাকুমা, বা বাড়ির এমনকি বাবা মাও হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। চিনুন এদেরকে, আবেগ থেকে বেরিয়ে আসুন, নিজের চেতনা দিয়ে, নিজের কনসিয়াসনেস দিয়ে বিচার বিবেচনা করুন, জাগ্রত থাকুন, জাগ্রত থাকতে শিখুন, নইলে কোনোদিন মরতে হবে, এবং সেটা হবে ভয়ানক মৃত্যু। তারপরে কয়েকদিন এরকম হই হট্টগোল হবে, চিৎকার চেঁচামেচি হবে, প্রোটেস্ট হবে, লাভ? কারণ তার কিছুদিন পর আবার হবে। কারণ কি? কারণ গোড়া থেকে সমস্যাটা কিন্তু শেষ করা হয়নি, বা আপনি নিজেকেও ডেভেলপ করেননি। কেন এই কথাগুলো বলছি জানেন? তার কারণ আমি মহিলাদেরগুলোকে চিনি। দেখুন, ব্যক্তিগত সোর্স থেকে কি বলবো আপনারা তো চিনতে পারবেন না, রাইট? কিন্তু আমার কাছে এরকম প্রশ্ন আছে, যেমন একটা প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক মহিলা আমাকে জিজ্ঞেস করেছে যে তিনি ডিভোর্সি, রাইট? তো কোনো এক পুরুষ তাকে ভালোবাসতে চায় এবং তার সাথে সেক্স করতে চায়, তো তাকে কি তার অ্যাকসেপ্ট করা উচিত হবে? তাহলে ভাবুন, এই মহিলা ওই সমস্ত পুরুষদের মেন্টালিটি, যারা এই যে রেপ করে খুন করে দিচ্ছে, তাদের মেন্টালিটিকে আশকারা দিচ্ছে কি দিচ্ছে না? কেন এই মহিলা প্রশ্নটা করছে আমাকে? কারণ এই মহিলা দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলুন না কেন, আমার ভিডিও দেখে ফেলেছে। এখন যদি আমার ভিডিও না দেখতো, হয়তো 2-4টা ভিডিও দেখেছে বা 5-6টা ভিডিও দেখেছে, আই ডোন্ট নো, যদি না দেখতো
তাহলে কিন্তু স্ট্রেট কাট এই মহিলাকে এই পুরুষের বেডে শুয়ে পড়তো বিছানা গরম করার জন্য। আমার কাছ থেকে কিছু উন্নত কথা শুনেছে, সেই জন্য আমাকে জাস্ট নিজের ডিউটি করার জন্য প্রশ্নটা করেছে। তার চেতনা কিন্তু বিন্দুমাত্র কোনো ডেভেলপ হয়নি, কারণ যদি ডেভেলপ হতো তাহলে এরকম ধরনের নোংরা প্রশ্ন করতো না কখনো। আমাকে একটা ছেলে ভালোবাসতে চাই মানে, আচ্ছা সে আবার ছেলে নয়, সে বিবাহিত পুরুষ একজন, তার ওয়াইফ রয়েছে, তার ছেলে রয়েছে, কিন্তু সে তার সঙ্গে সেক্স করতে চাই, সেই জন্য ভালোবাসতে চাই। তো তাকে কি আমার অ্যাকসেপ্ট করা উচিত হবে? কারণ আমি তো ডিভোর্সি, আমি নিট অ্যান্ড ক্লিন। তাহলে এই সমস্ত মহিলারা ওই সমস্ত রেপিস্টদের মেন্টালিটি গ্রো করছে কি করছে না? এরকম প্রচুর মহিলা আমাকে প্রশ্ন করেন। তার মধ্যে একটা প্রশ্ন আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি দেখাতে পারছি না, কারণ থাকে না ওরকম টাইপের, অনেকে হোয়াটসঅ্যাপে সেট করে রাখে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, 7 দিন 10 দিন 15 দিন 20 দিনের মাথায় প্রশ্নটা বা মেসেজটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। তো সেইখানে একটা মেয়ে আমাকে প্রশ্ন করেছিল, কলেজ পড়ুয়া মেয়ে, আমি যা প্রশ্নটা দেখে যা বুঝেছিলাম, তার 3টে বয়ফ্রেন্ড রয়েছে এবং 3টে বয়ফ্রেন্ডের সঙ্গে সে সেক্স করে ফেলেছে এবং 3জনকে সে নাকি সমান পরিমাণে ভালোবাসে। তার ইচ্ছে ওই 3জনের সঙ্গে সে ঘর করতে চায় এবং তার প্রশ্ন হচ্ছে এইটাই যে একাধিক মানুষের সাথে প্রেমের সম্পর্ক রাখা কি অন্যায়? এবার বুঝতে পারছেন কেন ভিডিও শুরুতে বলেছিলাম যে ওই মহিলা, আর্টিস্ট মহিলা, অভিনেত্রী মহিলা, যিনি বলেছিলেন যে পরকীয়া সুস্থতার লক্ষণ, কেন এখনো টিকে রয়েছে, কেন তার অ্যাক্টিং করা সিনেমা বা সিরিয়াল এই সমস্ত আমরা দেখছি? বুঝতে পারছেন যে এর গোড়া কতটা ভিতরে রয়েছে এবং আপনাকে কতটা সজাগ থাকতে হবে একজন মহিলা হিসাবে? বোঝাতে পারছি যে আপনার মেন্টালিটি যদি ওই দিকে চলে যায়, নিজের রূপচর্চা, নিজের শাড়ি, নিজের লিপস্টিক, নিজের মেকআপ, লোকে আমাকে কি বলবে, কিভাবে দেখবে, আমার চুলটা কতটা লম্বা না কতটা ছোট, আমার নখে কি নেল আর্ট করা রয়েছে কি নেই, যদি আপনার চিন্তা ভাবনা ওই দিকে চলে যায় পুরোপুরি, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি নিজের দিকে কতটা সময় দিতে পারবেন? ঠেঙ্গা, কিচ্ছু পারবেন না। তাহলে নিজের দিকে যদি সময় দিতে না পারছেন, নিজের থট প্রসেস যদি ডেভেলপ করতে না পারছেন, তাহলে এই সমস্ত, এই যে আপনি লিখেছেন নরপিশাচ, এই নরপিশাচগুলোকে আপনি চিনবেন কিভাবে? তখনই চিনবেন যখন এরা ক্রাইম কমিট করে দেবে। তার আগে তো চিনতে পারবেন না। আপনার প্রয়োজনটা কি? ক্রাইম কমিট করার পর তাকে চেনা, নাকি ক্রাইম কমিট করার আগে তাকে চেনা? আগে তাকে চেনা। তাহলে আগে তাকে চেনার জন্য আপনি নিজেকে চিনেছেন যে আপনি তাকে চিনতে পারবেন? এই যে এখন চারিদিকে তো প্রোটেস্ট হচ্ছে, আপনাদের কোনো ধারণা রয়েছে এই প্রোটেস্টের মধ্যেই, যারা প্রোটেস্ট করছে তাদের মধ্যেই কতজন রেপিস্ট লুকিয়ে আছে? কারণ আপনি জানেন না। সোর্সের মধ্যেই ভূত, রাইট? তো নিজেকে আগে ডেভেলপ করুন, নিজের থট প্রসেস ডেভেলপ করুন। বারবার বলেছি এর আগে ভিডিওতে, আবার বলছি, নিজেকে ডেভেলপ করুন। আর সবার আগে নিজের চিন্তাভাবনা একটাই, একজন মহিলা হিসাবে আপনার যেটা ভাবা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আপনি যাতে স্বনির্ভর হতে পারেন অর্থনৈতিকভাবে অ্যাটলিস্ট। তাহলে আপনি সামাজিকভাবে, মানসিকভাবে অটোমেটিকলি আপনি স্বনির্ভর হয়ে যাবেন। অর্থনৈতিকভাবে যেন আপনি স্বাবলম্বী হতে পারেন, নাম্বার 1। এবং নাম্বার 2, নিজেকে চিনুন যাতে করে আপনি এই সমস্ত রাক্ষসগুলোকে চিনতে পারেন। আর এই সমস্ত রাক্ষসগুলোকে, কোন সমস্ত রাক্ষস বা রাক্ষসীগুলো মদত দিচ্ছে তাদেরকেও চিনতে পারেন। তাহলে আপনি সেফ থাকবেন। আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা, আপনার দিদি, সবাইকে আপনি সেফ রাখতেও পারবেন। আর যদি তা না হয়, তাহলে সমস্ত প্রোটেস্ট করাই হবে। যার রেস কিছুদিন থাকবে, কিছুদিন পর আবার একটা ট্রেন্ড চলে আসবে এরকম টাইপের, হুসন তেরা তবা তবা বা মে ঝুঁকেগা নেই সালা, ভুলে যাবেন আপনি। তারপর আবার কোনোদিন একটা এরকম কেস হবে, আবার একটু জেগে উঠবেন, তারপর আবার বারবার আপনাকে জাগাতে হচ্ছে, আপনি নিজে থেকে জাগছেন না। আর এটাই আমার মূল বক্তব্য এতক্ষণ ধরে এই ভিডিওটার মাঝখানে, যে নিজে জাগ্রত হন। যদি নিজে জাগ্রত না হতে পারছেন, আপনাকে কেউ জাগাতে পারবে না। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো মহিলার সাথে এই কাণ্ড ঘটে এসেছে অতীতে, আজও ঘটছে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে। এটাই হচ্ছে ট্রুথ। বাস্তব জীবনে গীতা এর 5ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।